আমি নাসির উদ্দিন আহমদ, প্রদর্শক, জীববিজ্ঞান বিভাগ, উমরগনি এমইএস কলেজ। প্রিয় প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই আছো। গত ক্লাসে তোমাদেরকে আমি ব্যবহারিক সিলেবাসের উপর প্রস্তুতির জন্য ব্যবহারিক বই, ব্যবহারিক খাতা, পেন্সিল এবং কিছু যন্ত্রপাতি কেনার জন্য একটা তালিকা দিয়েছিলাম। তো যেগুলো বিশেষ দরকার তোমার বই এবং ব্যবহারিক খাতা, আশা করি তোমরা জোগাড় করে ফেলেছো। আজকে তোমাদের ব্যবহারিক বিষয়ের মধ্যে প্রথমে আমাদের বায়োলজির মধ্যে অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে আলোচনা করা হয় এবং প্রথম ক্লাসে অণুবীক্ষণ যন্ত্র দেখানো, গঠন, ব্যবহার ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। অণুবীক্ষণ যন্ত্র জীববিজ্ঞানী ছাত্রদের জন্য একটি অবিচ্ছেদ্য অঙ্গ, যার কারণে প্রথম ক্লাসে আমরা অণুবীক্ষণ যন্ত্রের উপর আলোচনা করি, দেখাই, গঠন। পরবর্তী পর্যায়ে যখন আমাদের মাইক্রোস্কোপের ক্লাস শুরু হয়ে যায়, তখন আমরা নিজেরা প্রথমে মাইক্রোস্কোপ ব্যবহার করে তোমাদেরকে দেখাই, পরে তোমরা নিজেরা ব্যবহার করে করে আমাদেরকে দেখাও। এখন অণুবীক্ষণ যন্ত্র কি জিনিস? দুইটি গ্রিক শব্দ, মাইক্রো এবং স্কোপিং। গ্রিক শব্দ মাইক্রো অর্থ ক্ষুদ্র এবং স্কেপিং অর্থ দেখা। এই দুটি শব্দের সমন্বয়ে হয়েছে মাইক্রোস্কোপ, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে খালি চোখে অদৃশ্য, ক্ষুদ্রতর ও সূক্ষ্মতর বস্তু অনেক গুণ বড় করে দেখা যায়। আমি আবার বলতেছি, যে যন্ত্রের সাহায্যে খালি চোখে অদৃশ্য, ক্ষুদ্রতর ও সূক্ষ্মতর বস্তু অনেক অনেক গুণ বড় করে দেখানো যায় বা দেখা যায়, তাকে আমরা অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ বলি। মাইক্রোস্কোপ বিভিন্ন ধরনের আছে। তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে বা ডিগ্রি সিলেবাসে আমরা দুই ধরনের মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি। একটি সরল মাইক্রোস্কোপ বা সিম্পল মাইক্রোস্কোপ, আর একটি যৌগিক মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। যেহেতু তোমরা নতুন, আমি একসাথে দুইটা মাইক্রোস্কোপ আজকে তোমাদেরকে বলবো না, শুধুমাত্র সরল অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। যেহেতু প্রথমে আমাকে সরল অণুবীক্ষণ যন্ত্রের সঙ্গে জানতে হবে। একটা সরল অণুবীক্ষণ যন্ত্র আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের খালি চোখে কোনো জিনিস দেখতে পারি না, সেই জিনিসকে আরও বড় করে দেখার জন্য আমরা মাইক্রোস্কোপের সহায়তা নিই। আমাদের এই মানুষের খালি চোখে রিজলভিং পাওয়ার 0.1 মিলিমিটার। এই 0.1 মিলিমিটারের চেয়ে সূক্ষ্ম কোনো জিনিস আমাদের চোখে ধরা পড়ে না। সেই জন্য আমাদেরকে এর সেই ছোট জিনিস দেখতে গেলে মাইক্রোস্কোপের সহায়তা নিতে হয়। তো প্রথমে সরল অণুবীক্ষণ যন্ত্র। একটা সরল অণুবীক্ষণ যন্ত্র কোনগুলা? যেই অণুবীক্ষণ যন্ত্রের গঠন ও ব্যবহার সহজ সরল, সেগুলোকে আমরা সরল অণুবীক্ষণ যন্ত্র বলি। সরল অণুবীক্ষণ যন্ত্রকে অনেক সময় ডিসেক্টিং মাইক্রোস্কোপও বলা হয়। মনে করো একটা ছোট ফুলের পাপড়ি, বৃতি, পাপড়ি, পুংকেশর যদি খালি চোখে আমরা দেখতে না পারি, এই সরল অণুবীক্ষণ যন্ত্র নিচে আসলে সেটাকে 10 গুণ, 20 গুণ, 30 গুণ বড় করে দেখা যায়। বা একটা ফুলের ডিম্বাশয়ের সেকশন করলে আমরা সেটা খালি চোখে কিছুই দেখা যায় না, শুধু একটা সেকশনও দেখা যেতে পারে। ভিতরে কি আছে? ডিম্বাশয়ের সেকশনের ভিতরে কি আছে? ডিম্বাশয়ের প্রকোষ্ঠ সংখ্যা কয়টা, বা ডিম্বাশয়ের মধ্যে অমরা বিন্যাস কীরকম, এগুলো যদি আমাকে দেখতে হয় বইয়ের মতো, বইতে যেরকম বিজ্ঞানীরা চিত্র আঁকে দেখাইছে বা বুঝাইছে, আমরাও ওগুলো আঁকে আঁকে বুঝি, সেগুলো বাস্তবে দেখার জন্য মনে করো একটা ডিম্বাশয়ের সেকশন আমাকে দেখতে গেলে সিম্পল মাইক্রোস্কোপের স্টেজের মধ্যে রেখেই দেখতে হয়, খালি চোখে দেখা যায় না। আচ্ছা, এখন একটা সিম্পল মাইক্রোস্কোপের গঠন কীরকম? তোমাদেরকে যেহেতু আমি
পুরোপুরি মাইক্রোস্কোপ দেখাতে পারতেছি না, ডায়াগ্রাম দেখাচ্ছি। দেখো একটা সিম্পল মাইক্রোস্কোপে কি কি অংশ থাকে, আমি একটু ব্ল্যাক বোর্ডও লিখে দিচ্ছি। দেখো ব্ল্যাক বোর্ডও এখানে কতটা নাম লিখে দিই, যেমন 1 নম্বর লিখছি বেস বা পাদদেশ, 2 নম্বর লিখছি স্তম্ভ বা ফিলার, 3 নম্বরে দর্পণ বা মিরর, 4 নম্বরে মঞ্চ বা স্টেজ, এটা হলো 4। 4, 5, 6, 7, আচ্ছা। তাহলে 1 নম্বরে আমরা কি বললাম, বেস বা পাদদেশ, 2 নম্বরে স্তম্ভ বা ফিলার, 3 নম্বরে দর্পণ বা মিরর, 4 নম্বরে মঞ্চ বা স্টেজ, 5 নম্বরে সন্নিবেশক স্ক্রু বা অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, 6 নম্বরে বাস করা বাহু বা ফোল্ডেড আর্ম, 7-এর মধ্যে লিখেছি অভিনেত্র বা আইপিস। এই অংশগুলা আমরা যন্ত্র মাইক্রোস্কোপ হাতে হাতে নিয়েও আমরা ক্লাসে দেখাই। যেহেতু করোনা পরিস্থিতি আমরা ল্যাবরেটরিতে যেতে পারতেছি না, কিন্তু আমাদের সিলেবাসের কাজ আমরা বন্ধ রাখতে পারতেছি না বলে আমাদেরকে বাসায় বসে বসে কাজ চালিয়ে যেতে হবে। বইয়ের সাথে মিলিয়ে ডায়াগ্রাম করে করে দেখে দেখে প্রথমে আমাদেরকে আয়ত্ত করে ফেলতে হবে। দেখো একটা সিম্পল মাইক্রোস্কোপে যে অংশগুলো থাকে, আমি প্রথম থেকে যে 1 নম্বর বলতেছি, দেখো নিচের দিকে একটা অশ্বের খুরার মতো বা বৃহৎকৃত অংশ, দেখো এই অংশটাকে বলা হয় বেস বা পাদদেশ। আমরা যেমন পায়ের উপর দাঁড়িয়ে থাকি, মাইক্রোস্কোপও এই বেস বা পাদদেশের উপর দাঁড়িয়ে থাকে। আমার এই বইতে যে ডায়াগ্রাম আছে, এখানে পাদদেশটা একটু অশ্বক্ষুরাকৃতির মতো দেখা যায়, কিন্তু এই পাদদেশটা অনেক সময় গোলাকারও হইতে পারে। যেমন আমাদের কলেজে যেগুলো মাইক্রোস্কোপ আছে সবগুলোর পাদদেশ গোলাকার, এক এক মাইক্রোস্কোপ এক এক রকম হইতে পারে, যেভাবে বানায় আর কি। তাইলে নিচের দিকে যেটা গোলাকার হইতে পারে অথবা বৃহৎকৃতির অথবা অশ্বক্ষুরাকৃতির যে অংশটা থাকে নিরেট, এই অংশটাকে বলা হয় বেস বা পাদদেশ। ঠিক পাদদেশের উপরে দেখবে একটা নিরেট দণ্ডাকার অংশ, এটাকে বলা হয় স্তম্ভ বা ফিলার। আচ্ছা, স্তম্ভ বা ফিলারের গায়ে দেখো এদিকে একটা দর্পণ বা মিরর থাকে। এই মিররটা এমনভাবে অ্যাডজাস্টমেন্ট করে এমনভাবে লাগানো থাকে, আটকানো থাকে, যে মিররের হাতে এভাবে ধরলে সেটাকে ডানে বামে ঘুরানো যায়। এই মিররটাকে ডানে বামে সামনে ঘুরানো যায়, অর্থাৎ যেদিকে লাইট আছে সেখান থেকে লাইট দর্পণে পড়তে হবে, তখন এই দর্পণ থেকে রিফ্লেকশন হয়ে স্টেজে পড়লে আইপিস দিয়ে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বললাম একটা কথা, বললাম কি অংশের নাম, সেটা হলো বেস বা পাদদেশ। এর উপরের যে দণ্ডের মতো নিরেট অংশ, এটাকে বললাম বাহু, দেহ বা আর্ম, দেহ বা বাহু। এই আর্মের সাথে যেটা লাগানো থাকে একটা দর্পণ, এটাকে আমরা দর্পণ বা মিরর বলি। এটা যে কোনো দিকে ঘুরানোর ব্যবস্থা আছে। আচ্ছা, দর্পণের উপরের দিকে যাও, এখানে দেখবে একটা চতুর্ভুজাকার অংশ। এই অংশটা কাঁচ নির্মিত, এটা স্বচ্ছ কাঁচ, এদিকে ফ্রেম, ফ্রেম দিয়ে কাঁচটাকে আটকানো আছে। এবং এই আয়তাকার অংশের এদিকে একটা স্ক্রু থাকে, এদিকে একটা ক্লিপ থাকে, এদিকে একটা ক্লিপ, এদিকে একটা ক্লিপ থাকে। দুইটা ক্লিপ স্লাইডের উপর থাকে, স্টেজের উপর থাকে বা মঞ্চের উপর থাকে, যেটাকে আমরা এখানে স্লাইড রাখলে স্লাইডগুলো আটকাতে সাহায্য করে। নাইলে মাইক্রোস্কোপ নড়ানড়ি করলে এখানে যদি আমরা স্লাইড রাখি পড়ে যেতে পারে। সেই জন্য স্টেজ বা মঞ্চের মধ্যে দুটো ক্লিপ থাকে, ক্লিপ দিয়ে আটকে রাখলে স্লাইড আর মঞ্চ থেকে পড়ে না। তাইলে আমরা পর্যায়ক্রমে দেখো, প্রথমে বলছিলাম স্টেজ বা তোমাদের বেস বা পাদদেশ, এর উপরের দিকে আমরা যেটা পেয়েছিলাম সেটাকে বলছিলাম বাহু বা আরম। এরপরে এই যে বাহুর সাথে যে অংশটা, এটাকে আমরা মিরর বা দর্পণ বলছি। এরপরে দেখো বাহুর মাঝখানে যে চতুর্ভুজাকার আয়তাকার কাঁচ নির্মিত অংশ, যেখানে দুটো ক্লিপ আছে, এটাকে আমরা স্টেজ বা মঞ্চ বলি, যেখানে স্লাইড রাখা হয়।
বা ডিসেক্টিং নমুনাগুলো রাখা হয়। আচ্ছা, এই স্টেজের পাশে দেখো একটা স্ক্রু আছে, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা সন্নিবেশক স্ক্রু। এই স্ক্রুটাকে ঘুরালে এই উপরের অংশটা, এই যেখানে আমরা ফোল্ডেড আর্ম বলি, এবং ফোল্ডেড আর্ম বা বাস করা বাহু, তার সাথে যে লেন্সটা আছে, যে আইপিস আছে, এই আইপিসটা উঠানামা করে। এই অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা যদি ঘুরাই, হয় এই অংশটা উপরের দিকে যায়, না এর নিচের দিকে আসে। এই লেন্সগুলোকে বা এই অংশটাকে উপরে নিচে উঠানামা করাকে বলা হয় ফোকাসিং। অর্থাৎ একটা বস্তুকে দেখার জন্য একটা নির্দিষ্ট আলোক দূরত্বে আসতে হয়, নাইলে বেশি দূরে গেলেও সেটা দেখা যায় না, বেশি কাছে হলেও দেখা যায় না। সেই জন্য একটা নির্দিষ্ট আলোক দূরত্বে আনার জন্য অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরে গিয়ে তোমার আলোক দূরত্ব নিয়ন্ত্রণ করতে হয়। সেই জন্য এটাকে বলা হয়, আমরা যে অংশটাকে বললো কি, অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা সন্নিবেশক স্ক্রু। এরপর দেখো আরং বা হাতলের উপরের দিকে একটা পাতের মতো অংশ, যেখানে বাস করা, এখানে একটা ক্লিপ স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে, এটাকে বলা হয় ফোল্ডেড আর্ম বা বাস করা বাহু বলতে পারো। সেটা প্রয়োজনে ডান দিকে নেওয়া যায়, বাম দিকে নেওয়া যায়, সামনের দিকে নেওয়া যায় সোজা করে, আবার এটাকে ভাঁজ করে ভিতরের দিকে নেওয়া যায়। সেই জন্য এটাকে ফোল্ডেড আর্ম বা বাস করা বাহু বলা হয়। এই ফোল্ডেড আর্মের উপরে সামনের মাথায় একটা লেন্স লাগানো থাকে। লেন্সের গায়ের মধ্যে, তার মধ্যে একটা বিবর্ধন ক্ষমতা বা ম্যাগনিফিকেশনও লেখা থাকতে পারে। অর্থাৎ এই লেন্সটা কত গুণ বড় দেখাতে পারবে সেটাকে এখানে লেখা থাকে। তোমরা যদি মাইক্রোস্কোপ সরাসরি দেখো, তখন দেখবে যে এর গায়ের মধ্যে লেখা থাকে 10x, 5x, 20x, 30x ইত্যাদি ইত্যাদি। এই যে 5x, 20x যেগুলো লেখা থাকে, সেগুলো হলো তার বিবর্ধন ক্ষমতা। অর্থাৎ এই লেন্সটা কি 10 গুণ বড় করতে পারবে, না 5 গুণ বড় করতে পারবে, না 20 গুণ বড় করতে পারবে, সেটা এই লেন্সের গায়ে লেখা থাকে। এখানে যেটাকে আমরা আইপিস বলতেছি, আইপিসটা কিছু না, একটা টিউবের দুই দিকে দুইটা লেন্স লাগানো। এই যে এই অংশটা, এই যে গোলাকার, এই যে দণ্ডের মধ্যে অংশটা, উপরের দিকে একটা লেন্স, নিচের দিকে একটা লেন্স, দুই দিকে দুইটা লেন্স লাগানোর ফলে তার মধ্যে একটা বিবর্ধন ক্ষমতা, বড় করার ক্ষমতা হয়, সেটাকে বলা হয় ম্যাগনিফিকেশন। সেই ম্যাগনিফিকেশনটা তার এই যে আইপিস বা অভিনেত্রের গায়ে লেখা থাকে। এটাকে আইপিস কেন বলা হয়? যেহেতু আমরা এদিকে দেখি, এদিকে চোখ রেখে দেখি, সেই জন্য এটাকে বলা হয় আইপিস। আমরা যদি আগামী ক্লাসে কম্পাউন্ড মাইক্রোস্কোপ করি, সেখানে দেখবে যে ওখানে আইপিসও থাকে, আবার অবজেক্টিভও থাকে। তো এখানে অবজেক্টস বা অবিলক্ষ্য আমাদের নাই, শুধুমাত্র এখানে আইপিসই থাকে। আচ্ছা, তাহলে ব্যবহার করার সময় আমরা কি করব? এই মাইক্রোস্কোপ থেকে, বক্স থেকে বের করে টেবিলের একটা সমান জায়গায় বসাবো। তারপর দেখবো যে আলো পড়ে কিনা। এই যে দর্পণটা ঘুরাইলে এখানে আলো পড়বে। আর এরপরে অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা ঘুরিয়ে এই ফোল্ডেড আর্ম বা আর্মটাকে উপরের দিকে নেব বা নিচের দিকে নেব। আমি এদিকে চোখ রাখবো। চোখ রাখার পর দেখবো যে আমার দেখা যাচ্ছে কিনা, আলো পড়তেছে কিনা। আলো যদি পড়ে স্বচ্ছ দেখা যাবে, আর যদি আলো না পড়ে তাহলে এখানে অন্ধকার দেখা যাবে। তাহলে সেই জন্য এটাকে সোজাসুজিভাবে স্টেজ ব্যবহার আনতে হবে। অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরে যা, সন্নিবেশ স্ক্রু ঘুরে যা। তখন একবার দুইবার তোমাদেরকে যদি আমরা দেখাইয়ে দিই, নিজেরা ব্যবহার করতে পারবে। সুতরাং ব্যবহার তোমরা প্র্যাকটিক্যাল খাতা লিখলেও লিখতে পারো, না লিখলেও তেমন অসুবিধা নেই। তো প্রথম যেহেতু আমাদের এই এক্সপেরিমেন্টটা, এখানে আমাদেরকে প্রথমে এই অনুবিক যন্ত্রটা খাতায় আঁকতে হবে। এই অনুবিক যন্ত্রটা তোমার প্র্যাকটিক্যাল খাতায় আঁকতে হবে। প্র্যাকটিক্যাল খাতায় আঁকার পর নিচের দিকে সেটার নাম লিখবে, কী আঁকলাম আমি। যেমন সরল অনুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ। তারপর এই যে বিভিন্ন অংশ আমরা যেগুলোর নাম বলছি, এখানে পাশাপাশি এগুলো লেবেলিং করা আছে, চিহ্নিত করা আছে। এগুলো আমাকে চিহ্নিত করে লিখতে হবে। তোমরা প্রয়োজনে এই লাইনগুলা, লেবেলিংয়ের লাইনগুলো সোজা রাখার জন্য একটা ছোট স্কেল ব্যবহার করতে পারো, তাহলে সুন্দর।
নাইলে তোমার টানটা বেশ বেশ কম হয়ে যেতে পারে। সেই জন্য একটা ছোট স্কেল দিয়ে এই লেবেলিংগুলোকে টানগুলো দিতে পারো। আর এই লেখাগুলো যেখানে যেভাবে আছে, বইতে যেভাবে আছে সেইভাবে চিহ্নিত করে তোমাকে আঁকতে হবে। আঁকার পর এই যে এখানে আমরা যে অংশগুলো বর্ণনা করলাম, যে অংশগুলো আমরা এখানে লিখছি, এখানে লেবেলিং করা আছে, সেগুলো একটা সংক্ষিপ্ত বর্ণনা তোমার খাতায় লিখতে হবে। প্র্যাকটিক্যাল খাতায় তাহলে যন্ত্রটাও আঁকতে হবে, লেবেলিং করতে হবে, নিচে নাম লিখতে হবে, এবং এই যে আমরা এই 7-8টা যে অংশগুলোর নাম দিয়েছি অনুজ্ঞান যন্ত্রে, সেগুলো পাশাপাশি সংক্ষিপ্তকার বর্ণনাগুলো লিখতে হবে। তাহলে এখন আসো আমরা, যেহেতু তোমাদেরকে যন্ত্র দেখাতে পারতেছি না, আমি ডায়াগ্রামে দেখাচ্ছি। যেহেতু আমি মনে করছি যে তোমরা বই কিনে ফেলছো, বই না কিনলেও তোমাকে কিনে ফেলতে হবে। কিনে বইয়ের সাথে, আমাদের কথার সাথে বই যা ব্যাখ্যাগুলো করা আছে বইতে, সেগুলোর সাথে যন্ত্রের সাথে মিল আছে কিনা, এবং এই যে যে পার্টসগুলা, যে যন্ত্রপাতিগুলোর অংশগুলোর নাম বললাম আমরা মাইক্রোস্কোপের, সিম্পল মাইক্রোস্কোপে কী কী অংশ থাকে, সেই যে নামগুলো বললাম, সেই নামগুলো আমার মুখে, আমার আয়ত্তে আছে কিনা, আমি নামগুলো নিজে নিজে বলতে পারি কিনা। তাহলে প্রথমে দেখো, আমি আবার বলতেছি, নিচের দিকে অঙ্কন যন্ত্রে যোগ, বিশেষ করে আমি এখন সরল অঙ্কন যন্ত্রের কথা বলতেছি, সরল বা সিম্পল মাইক্রোস্কোপের নিচের দিকে অশ্বক্ষুরাকৃতির অথবা গোলাকার যে অংশটা আছে, নীরের যে অংশটা আছে, যেটা পায়ের মতো ফ্লোরে বা টেবিলে বসা থাকে, সেই অংশটাকে বলা হয় বেস বা পাদদেশ। তাহলে আমরা বলতেছি কি, এক কথায় তুমি এখানে লিখে ফেলতে পারো, সরল অনুকরণ যন্ত্রের নিচের দিকে অশ্বক্ষুরাকৃতির অথবা গোলাকার নিরেট অংশ, যেটার উপর অনুকরণ যন্ত্রটা দাঁড়িয়ে থাকে, সেটাকে বলা হয় বেস বা পাদদেশ। এক কথা লিখে ফেলতে পারো। অর্থাৎ সরল অনুকরণ যন্ত্রের নিচের দিকে অশ্বক্ষুরাকৃতির অংশ অথবা গোলাকার অংশটিকে পাদদেশ বলে। এরপরে স্তম্ভ দেখো, এই যে পাদদেশের উপর দিকে যেটা দণ্ডের মতো অংশ, নিরেট হারা অংশ, এটাকে আমরা বলি কি, স্তম্ভ বা পিলার। তাহলে সোজা কথায়, পাদদেশের উপরের দিকে দণ্ডের মতো অংশটিকে বা হারা অংশটিকে, দণ্ডের মতো হারা অংশটিকে স্তম্ভ বা পিলার বলা হয়। আচ্ছা, বা এটাকে আমরা হাতল বলে থাকি। এখানে এখানে সিম্পল মাইক্রোস্কোপে হাতল বলে থাকি, এটাকে হাতল হাতল বলা হয়। আচ্ছা, তারপর আসো, এরপর দর্পণ। এই যে স্তম্ভের গায়ে যে একটা দর্পণ আছে, যেটা এমনভাবে লাগানো আছে যেন দর্পণটাকে ঘুরিয়ে ডানে বামে পেছনে ঘুরানো যায়, এটা হলো দর্পণ। তাহলে স্তম্ভের হাতলের গায়ে বা স্তম্ভের গায়ে যে দর্পণ আছে, সেটাকে আমরা দর্পণ বা মিরর বলি, লাগানো আছে। এরপরে তোমরা দেখো, এই যে স্তম্ভের উপরের দিকে যে আয়তাকার কাঁচ নির্মিত আয়তাকার দুটি ক্লিপযুক্ত এই অংশটাকে বলা হয় মঞ্চ বা স্টেজ। মঞ্চের স্টেজের গোড়ার দিকে যে হাতল বা আমরা এই যে ফিলার বলতেছি, তার গায়ের মধ্যে একটা স্ক্রু লাগানো থাকে, যেটাকে আমরা ঘুরিয়ে ফোকাসিং করি, এটাকে বলা হয় সন্নিবেশক স্ক্রু বা অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। আচ্ছা, তারপরে দেখো উপরের দিকে গিয়ে যে দণ্ডের মতো পাতের মতো অংশ, যেটা ভাঁজ থাকে, সেটাকে আমরা আর্ম বা ফোল্ডেড আর্ম ইত্যাদি বলা হয়। যেহেতু এটাকে ভাঁজ করাও যায়, সেজন্য আমরা এটাকে ফোল্ডেড আর্ম বলে থাকি। আচ্ছা, ফোল্ডেড আর্মের মাথায় যে একটা লেন্স আছে, একটা উত্তর লেন্স এবং অবতল লেন্সের সমন্বয়ে গঠিত এই অংশটাকে বলা হয় আইপিস বা অভিনেত্র। আচ্ছা, তাহলে আমরা এই অংশগুলার সংক্ষিপ্ত বর্ণনা খাতায় লিখব। তোমাদের বইতে লেখাগুলো আছে, আমি দেখাই দিলাম। এখান থেকে সংক্ষিপ্ত লেখাগুলো, বেশি বড় নয়, সংক্ষিপ্ত আকারে তোমরা এই লেখাগুলো লিখবে। আর ব্যবহার তুমি লিখলেও লিখতে পারো, জায়গা থাকলে লিখো। ব্যবহারটা আসলে কাজ করতে করতেই শেখা যায়, দেখবে যে তোমার আয়ত্ত হয়ে গেছে। তাইলে আজকে আমরা আর বেশি তোমাদেরকে বেশি জটিলের মধ্যে নিচ্ছি না। আজকে কম্পাউন্ড মাইক্রোস্কোপ কথা বলবো না। আগামী ক্লাসে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অনুকরণ যন্ত্র সম্পর্কে ধারণা দেব। আর এখনও যারা বই খাতা কিনো নাই,
তোমরা বই খাতা কিনে ফেলো এবং আস্তে আস্তে এগুলোর কাজ শুরু করো। কারণ বায়োলজিতে চিত্র আঁকা, লেখা এগুলোতে সময় লাগে। সেজন্য তোমার বাসায় বসে বসে এই ফাঁকে ফাঁকে যখন থিওরি পড়ালেখাও করবে, ফাঁকে ফাঁকে সময় পেলে তোমার সময়ের মধ্যে সময় করে নিতে হবে। এই সময়ের মধ্যে প্র্যাকটিক্যালের প্রস্তুতিও তোমাকে নিতে হবে। তাইলে আমরা ইতিমধ্যে বই খাতা সংগ্রহ করে এই একটা সিম্পল মাইক্রোওয়েভ ছবি আঁকবো। এখানে নাম লিখবো কি, পরীক্ষার নাম লিখবো কি, সরল অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ। উপরের দিকে ক্লাসের তারিখ দিবে, মধ্যে এক্সপেরিমেন্ট দিবে, আর পরীক্ষার নাম খাতায় দেখবে। ওখানে খাতার উপরের দিকে, তোমরা তো মেট্রিক পাস করে আসছো, প্র্যাকটিক্যাল খাতার উপর দিকে এক্সপেরিমেন্টের তারিখ থাকে, এক্সপেরিমেন্ট ডেট, এক্সপেরিমেন্ট নাম্বার, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট ইত্যাদি থাকে। এগুলো সবগুলো তোমাকে পেন্সিল দিয়ে লিখতে হবে। আমাদের বায়োলজির প্র্যাকটিক্যাল খাতায় কোনো কলমের কালি বা রং ব্যবহার করা যায় না। সেই জন্য আঁকা, লেখা, তারিখ লেখা, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লেখা সবগুলোই পেন্সিলের কাজ। তাহলে পেন্সিল দিয়ে আমরা খাতার মধ্যে যে অংশগুলো যদি লিখবো, প্রথম এক্সপেরিমেন্ট আমরা লিখতে পারি কি, পরীক্ষার নাম নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, সরল অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ। এটা লেখার পর মাইক্রোস্কোপ কাকে বলে লিখতে পারো। তারপর আমরা যেহেতু সরল অণুবীক্ষণ যন্ত্রের গঠন লিখবো, আজকে লিখবো সরল অণুবীক্ষণ যন্ত্রের গঠন নিম্নরূপ। নিম্নরূপে 1 নম্বরে পাদদেশ লিখবো। পাদদেশের পাশে সংক্ষিপ্ত এক লাইনে তার বর্ণনাটা লিখবো। ঠিক আছে, স্তম্ভের পাশে স্তম্ভ বর্ণনাটা লিখবো। দর্পণ লিখে দর্পণের পাশে দর্পণ। এইভাবে 1 লাইন বা 2 লাইন করে করে আমরা এই সংক্ষিপ্ত বর্ণনাগুলো খাতায় লিখে ফেলব। নিয়ম হলো, একবার 1 সপ্তাহ ক্লাস হলে পরের সপ্তাহে খাতাগুলো কলেজে এনে সাইন করা। তো যেহেতু আমাদের কলেজ আমরা যথাযথভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এগুলো এখন সাইনের দরকার নাই। তোমরা শুধু খাতাগুলো রেডি করে ফেলো। যখন সুদিন আসবে, কলেজ খুলবে, আমরা স্বাভাবিকভাবে ল্যাবে বসে কলেজে গিয়ে ক্লাস করতে পারবো। তখন তোমরা, আমরা যখন ডিপার্টমেন্টে থাকবো, বসবো বা ক্লাসের আগে পরে তোমরা খাতা সাইন করতে পারো। তো এখন কিন্তু আমাদেরকে যেহেতু সময় চলে যাচ্ছে, এই সময়ের মধ্যে বসে বসে সিলেবাসের অংশগুলো, যেগুলো থিওরির অংশ পড়ানো হচ্ছে, প্র্যাকটিক্যালের অংশ পড়ানো হচ্ছে, এগুলো আস্তে আস্তে আয়ত্ত করে ফেলতে হবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে এখানে শেষ।